হুম। সাধারণত যখন আমরা কোনো শারীরিক অসুস্থতার কথা বলি, ধরুন একটা রোগ নির্ণয় করা হচ্ছে, তো সেখানে এক ধরনের নিখুঁত ব্যাপার থাকে। বিষয়টা অনেকটা ইঞ্জিনিয়ারিংয়ের মতো, তাই না? একদম। মানে হয় হাড় ভেঙেছে, নয়তো ভাঙেনি। এখানে মাঝামাঝি কিছু নেই। হ্যাঁ, ধরুন কারো হাত ভেঙেছে। এক্স-রে রিপোর্টে সেই ভাঙা হাড়ের সাদা দাগটা একেবারে স্পষ্ট দেখা যায়। ডাক্তার শুধু সেদিকে আঙুল তুলে বলেন যে এই তো, সমস্যাটা ঠিক এখানে। আর এটা কিন্তু আমাদের এক ধরনের স্বস্তি দেয়, কারণ ওখানে কোনো অস্পষ্ট জায়গা নেই, সব একেবারে ছকে বাঁধা। ঠিক তাই। আমরা আসলে চাই সবকিছু চোখের সামনে দৃশ্যমান হোক। কিন্তু মানুষের মন, মানে আমাদের আবেগ বা তথাকথিত নৈতিকতা নিয়ে যখন আমরা কথা বলি, তখন মনে হয় যেন এই এক্স-রে মেশিনটা পুরোপুরি বিকল হয়ে গেছে। তা তো বটেই। সেখানে তো আর সাদা কালো বলে কিছু নেই, পুরোটাই ধোঁয়াশা। হ্যাঁ, আজকে আমরা এমনই এক ঘোলাটে জগতে ঢুকব। আমাদের আজকের এই ডিপ ডাইভের বিষয় হল দার্শনিক ফ্রিডরিশ নিটশের বিখ্যাত বই বিয়ন্ড গুড অ্যান্ড ইভেলের চতুর্থ অধ্যায়। দারুণ একটা আলোচনা হতে যাচ্ছে। এই ম্যাক্সিমস অ্যান্ড ইন্টারলিউডস অংশে তিনি ছোট ছোট কথার মাধ্যমে মানুষের মুখোশগুলো টেনে খুলেছেন। আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্রমান্বয়ে যাব আজকে। দেখব কিভাবে মানুষ নিজের কাছেই নিজেকে লুকায়। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। চলুন। নিটশে তো এই অধ্যায়ের শুরুতেই আমাদের একেবারে ধাক্কা দেন। আমরা সাধারণত ভাবি যে জ্ঞান অর্জন করলেই মানুষ সব স্বার্থের ঊর্ধ্বে উঠে যায়। ওই যে একটা কথা আছে না, জ্ঞান শুধুই জ্ঞানের জন্য। হ্যাঁ, কথাটাকে তো আমরা খুব পবিত্র বলে মনে করি। ঠিক। কিন্তু নিটশে বলছেন এই ধারণার মাধ্যমেই মানুষ আসলে আরেকটি নৈতিক আদর্শের ফাঁদে আটকে যায়। মানুষ ভাবে সে মোহমুক্ত, কিন্তু এটাও এক ধরনের ভান। সত্যের কাছাকাছি যেতে হলে মানুষকে আগে তার এই অহংকারের স্তরগুলো পার হতে হয়। এই আত্মপ্রবঞ্চনার ধারণাটা কিন্তু শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। মানে যখন আমরা ঈশ্বর বা ভালোবাসার মতো পবিত্র ধারণার দিকে তাকাই, সেখানে আমরা এক ধরনের ভান দেখতে পাই। হ্যাঁ, নিটশে অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে মানুষ তার নিজের ঈশ্বরকেও যেন একটা নৈতিক খাঁচায় বন্দি করে রাখে, নিজের সুবিধা মতো ঈশ্বরের রূপ কল্পনা করে। আর ভালোবাসার ক্ষেত্রে তিনি যে কথাটা বলেছেন সেটা হজম করা বেশ কঠিন। তিনি বলছেন গভীর ভালোবাসা আসলে এক ধরনের বর্বরতা বা হিংস্রতা। ওহ, এই জায়গাটা সত্যিই মারাত্মক। কারণ আমরা ভালোবাসাকে সব সময় একটা নরম পবিত্র জিনিস হিসেবে দেখি। একদম। কিন্তু তিনি বলছেন এটা বর্বরতা, কারণ এটি অন্য সবার ক্ষতির বিনিময়ে ঘটে। হ্যাঁ, ভালোবাসার এই দিকটা নিয়ে আমরা খুব একটা ভাবি না। ধরুন, আপনি যখন কাউকে তীব্রভাবে ভালোবাসছেন, তখন আপনার সমস্ত মনোযোগ, শক্তি শুধু সেই একজনের প্রতি নিবদ্ধ থাকে। মানে বাকি পৃথিবীটা তখন আর কোনো গুরুত্বই পাচ্ছে না। ঠিক তাই। এর মানে হলো আপনি সচেতন বা অবচেতনভাবে বাকি সমগ্র পৃথিবীকে সেই অধিকার থেকে বঞ্চিত করছেন। এটি একটি চরম বর্জনশীল অনুভূতি। আর ঠিক এখানেই আমাদের অহংকার কাজ শুরু করে। আমরা আমাদের এই স্বার্থপর দিকগুলো স্বীকার করতে চাই না। নিটশে আমাদের স্মৃতি আর অহংকারের যে দ্বন্দ্বের কথা তুলে ধরেছেন, সেটা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে। ওই যে স্মৃতি আর ইগোর লড়াইয়ের বিষয়টা। হ্যাঁ, তিনি বলছেন আমাদের স্মৃতি বলে আমি এটা করেছি, কিন্তু আমাদের অহংকার বলে না, আমি এমন কিছু করতেই পারি না, এবং একগুয়েভাবে সেটাতেই অটল থাকে। শেষ পর্যন্ত স্মৃতিই হার মানে। মানে আমাদের নিজেদের সম্মান বাঁচাতে আমরা নিজেদের ইতিহাসটাই পাল্টে ফেলি। ঠিক। এটাকে যদি একটু আধুনিক প্রেক্ষাপটে ভাবি, ধরুন আমাদের অহংকার যেন একজন ধুরন্ধর পিআর ম্যানেজার, মানে পাবলিক রিলেশনস ম্যানেজার আর কি। হা, দারুণ একটা উপমা, পিআর ম্যানেজার। হ্যাঁ, যে তার ক্লায়েন্টের অর্থাৎ আমাদের ইগোর সম্মান বাঁচাতে শেষ পর্যন্ত পুরানো ফাইল বা স্মৃতিকেই পুড়িয়ে ফেলে বা বদলে দেয়। ঠিক বলেছেন। আর মজার ব্যাপার হলো, আমাদের ইগো যখন এই ফাইল পুড়িয়ে ফেলে বা কোনো কিছু ধ্বংস করে, তখন সেই ধ্বংসটা কিন্তু সবসময় খুব চেঁচামেচি করে হয় না। শান্তভাবে ধ্বংস করা। একদম। আমরা ভাবি ধ্বংস মানেই বোমাবাজি বা চিৎকার। কিন্তু নিটশে মনে করিয়ে দেন যে হাত খুব শান্ত ও ভদ্রভাবে হত্যা করে, সেই হাতকে না চিনলে জীবনকে ঠিকমতো দেখাই হয়নি। ও বাবা, এটা তো বেশ ভয়ের। হ্যাঁ, এই শান্ত ধ্বংসগুলোই সবচেয়ে ভয়ঙ্কর, যা আমরা প্রতিদিন আমাদের ভেতরে বা সম্পর্কের মধ্যে ঘটিয়ে থাকি। আর এই শান্ত ধ্বংসের পেছনের কারণটা বুঝতে হলে আমাদের প্রবৃত্তির জগতে ঢুকতে হবে। নিটশে বলছেন আমাদের প্রবৃত্তি বা প্যাশনগুলো এত গভীরে প্রথিত যে একজন মানুষের যৌনতার ধরন তার আত্মা ও বুদ্ধির সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছে যায়। মানে সেক্সুয়ালিটি শুধু শরীরের ব্যাপার নয়, এটা মানুষের চিন্তার কাঠামোকেও নিয়ন্ত্রণ করে। ঠিক।
আর এই ভেতরের তাড়নাগুলোর কারণেই আমরা যখন বাইরের পৃথিবীতে শান্তি পাই তখন আমাদের ভেতরকার যুদ্ধপ্রবণ মন নিজের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এই জায়গাটা একটু খেয়াল করার মতো। মানুষের মন যখন অস্থির থাকে আর বাইরের কোনো শত্রু না থাকে তখন সে নিজেই নিজের শত্রু তৈরি করে। আধুনিক জীবনে আমরা এটা প্রতিনিয়তই দেখি। মানে ওই যে জীবনে কোনো সমস্যা না থাকলে মানুষ নিজে থেকেই সমস্যা খুঁজে বের করে। হ্যাঁ, যখন আমাদের জীবনে খুব একটা সংকট নেই তখন আমরা নিজেরাই নিজেদের চিন্তায় বা সোশ্যাল মিডিয়ায় অহেতুক ড্রামা তৈরি করি, কারণ আমাদের ওই অস্থির প্রবৃত্তিটা লড়াই করার জন্য একটা ময়দান খুঁজতেই থাকে। আর এই ড্রামাগুলোকে আমরা আবার নীতি বা আদর্শের মোড়কে ঢেকে ফেলি। নিটশে খুব সুন্দরভাবে বলেছেন যে মানুষের নীতির পেছনে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। একই নীতি দিয়ে কেউ হয়তো নিজের অভ্যাসের উপর কর্তৃত্ব করে, কেউ আবার নিজের দুর্বলতা লুকায়। এমনকি কেউ যখন নিজেকে তীব্রভাবে ঘৃণা করে তখন সেই আত্মঘৃণার মধ্যেও এক ধরনের আত্মসম্মান লুকিয়ে থাকে, কারণ সে অন্তত নিজেকে এমন একজন হিসেবে সম্মান করে যে নিজের বিচার করতে পারে। হ্যাঁ, এই আত্মানুসন্ধানের পথটি কিন্তু খুব সহজ নয়। নিশ্চয় এখানে একটি চমৎকার উপমা ব্যবহার করে প্রশ্ন তুলেছেন, আমরা কি আমাদের সত্যকে এতটাই বস্তুনিষ্ঠ বা নোনতা করে তুলেছি যে তা আর আমাদের তৃষ্ণা মেটাতেই পারে না? আচ্ছা টানেন, আমি এই বিষয়টা নিয়ে একটু থামতে চাই। যদি সত্য এমন সাগরের জলের মতোই নোনতা হয় যা তৃষ্ণা মেটায় না, তাহলে কি সেই সত্যকে আঁকড়ে ধরে রাখাই আমাদের সবচেয়ে বড় ভুল নয়? খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। ধরুন, কোনো সত্য জীবনের জন্য কোনো সান্ত্বনা বা বাঁচার শক্তি দেয় না, তাহলে এই সত্যের মূল্য কি? নিটশে ঠিক এই প্রশ্নটি আমাদের দিকে ছুড়ে দিয়েছেন। আধুনিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আমাদের শিখিয়েছে যে সত্যকে হতে হবে চরম আবেগহীন এবং বস্তুনিষ্ঠ। কিন্তু মানুষ তো যন্ত্র নয়। মানুষের তো একটা অর্থ বা মিনিং দরকার বাঁচার জন্য। ঠিক, আমরা যখন মহাবিশ্বকে একদম নির্লিপ্ত আর যান্ত্রিক হিসেবে দেখি তখন সেই সত্যটা হয়তো নিখুঁত, কিন্তু তা মানুষের আত্মার তৃষ্ণা মেটাতে পারে না। মানুষ সেই যান্ত্রিক সত্যের মাঝে তৃষ্ণার্থ হয়েই মারা যায়। আর এই কারণেই মানুষ বারবার তার পুরনো প্রবৃত্তি বা আবেগের কাছে ফিরে যায়। নিটশে যেমন বলেছেন, বাড়ি পুড়ে গেলে মানুষ রাতের খাবারের কথা ভুলে যায় ঠিকই, কিন্তু পরে ছাইয়ের মধ্য থেকেই সেটা আবার খুঁজে আনে। মানে আমাদের প্রবৃত্তিগুলো কখনো পুরোপুরি মরে না, এগুলো ছাইয়ের নিচ থেকে ঠিকই ফিরে আসে। আর এই প্রবৃত্তিগুলো যখন ফিরে আসে তখন নারী ও পুরুষের মধ্যে তা ভিন্নভাবে কাজ করে। নিটশে বলছেন, নারী ও পুরুষের অনুভূতি একই হলেও তাদের অনুভূতির গতি আলাদা। হ্যাঁ, এই গতির পার্থক্যের কারণেই তারা একে অপরকে কখনো পুরোপুরি বুঝতে পারে না। তারা যেন দুটো ভিন্ন টাইম জোনে বসবাস করে। আর এই ভুল বোঝাবুঝি কিন্তু শুধু নারী পুরুষের মধ্যে নয়, সমাজের প্রতিটা স্তরেই আছে। আমরা নিজেদের আসল রূপ লুকাতে চাই। নিটশে খেয়াল করেছেন, খুব বুদ্ধিমান মানুষ যখন হঠাৎ লজ্জিত হয় তখন তার সেই লজ্জা তার লুকোনো দুর্বলতা বা ভানকে প্রকাশ করে দেয়। আমরা আসলে প্রতিনিয়ত একটা অভিনয় করে যাচ্ছি। নিটশে স্পষ্টই বলেছেন, তথাকথিত মহান মানুষদের তিনি শুধু অভিনেতা হিসেবেই দেখেন, যারা নিজেদের আদর্শের অভিনয় করছে। হ্যাঁ, আর আমরা অন্য মানুষদের থেকে একটু বিশ্রাম নেওয়ার জন্য নিজেদের খুব সহজ সরল হিসেবে উপস্থাপন করি। এই যে আমরা নিজেদের আসল চেহারা লুকাই, এই মুখোশটা শুধু ব্যক্তি পর্যায়ে থাকে না, এটা ধর্ম এবং সমাজ কাঠামোর ভেতরেও ঢুকে যায়। ধর্মনীয় তো নিশে এখানে বেশ কড়া কথা বলেছেন। হ্যাঁ, নিশে যখন ধর্ম বা সমাজের নৈতিকতা নিয়ে কথা বলেন তখন তিনি একজন চিকিৎসকের মতো এর লক্ষণগুলো বিচার করেন। যেমন তিনি বলছেন, আধুনিক শিক্ষিত মানুষ নিজেকে ঈশ্বরের মতো শক্তিশালী ভাবলেও সে আসলে তার পশুত্ব এবং শরীরের সীমাবদ্ধতায় বন্দী। এখানে তিনি তৎকালীন খ্রিস্ট ধর্মের একটি মনস্তাত্ত্বিক সমালোচনাও করেছেন। তিনি বলেছেন, অনেকেই যে ভালোবাসার কথা বলে তা আসলে ভালোবাসার ক্ষমতা থেকে আসে না, বরং ভালোবাসতে না পারার অক্ষমতা থেকে আসে। আর যারা মুক্ত চিন্তার মানুষ তারা সাধারণ মিথ্যার চেয়ে এই পবিত্র মিথ্যা বা ধার্মিক প্রতারণাকে বেশি ঘৃণা করে, কারণ পবিত্রতার মোড়কে যে মিথ্যা বলা হয় তা মানুষকে মানসিকভাবে বেশি পঙ্গু করে দেয়। নিটশে মূলত মানুষের দুর্বলতাগুলোকে কিভাবে মহত্বের মুখোশ পড়ে তা উন্মোচন করেছেন, আর এভাবেই তিনি এই অধ্যায়ের সবচেয়ে উত্তেজক এবং বিতর্কিত পয়েন্টে পৌঁছান। তিনি বলছেন, কোনো নৈতিক ঘটনা বলে কিছু নেই, আছে শুধু ঘটনার নৈতিক ব্যাখ্যা। এটি এই অধ্যায়ের অন্যতম শক্তিশালী একটি সূত্র। আচ্ছা দাঁড়ান, আমি এখানে একটু জোরালো পুশব্যাক করতে চাই। এটি কি একটা বিপজ্জনক চিন্তাধারা নয়?
যদি সব নৈতিকতায় শুধু ব্যাখ্যা হয় তাহলে কি ন্যায় অন্যায়ের কোনো ভিত্তিই থাকে না? আপনার শঙ্কাটা আমি বুঝতে পারছি। কেউ যদি কোনো জঘন্য অপরাধ করে সেও তো খুব সহজে বলতে পারে যে আমি তো কিছু করিনি, আপনারা শুধু ঘটনাটাকে নৈতিকভাবে ব্যাখ্যা করছেন। এটি খুবই স্বাভাবিক একটি প্রশ্ন। কিন্তু নিটশে আসলে অপরাধকে বৈধতা দিচ্ছেন না। তিনি আমাদের দেখাচ্ছেন যে সমাজ কিভাবে কাজ করে। মানে সমাজের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টা দেখছেন। হ্যাঁ, মানুষ যখন কোনো কাজ করে তখন তার পেছনে থাকে ক্ষমতা, প্রবৃত্তি বা সুবিধা আদায়ের উদ্দেশ্য। কাজটি হয়ে যাওয়ার পর সমাজ বা ব্যক্তি তার নিজের সুবিধামতো একটা নৈতিক ট্যাগ বা লেবেল লাগিয়ে দেয়। মানে আমরা নিজেদের সুবিধামতো নৈতিকতা বানাই? ঠিক তাই। তিনি আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে আমরা যাকে পরম নৈতিকতা ভাবি তা মূলত মানুষের নিজেদের তৈরি করা সুবিধাভোগী কাঠামো। মানুষ নিজের ভুল বিচার বা নিজের দায় স্বীকার করতে চায় না বলেই ঈশ্বর, শয়তান বা তথাকথিত নৈতিকতার উপর দায় চাপায়। হ্যাঁ, দায় এড়ানোর এই প্রবণতাটা অদ্ভুত। অপরাধের ক্ষেত্রে তিনি বলছেন অপরাধী অনেক সময় নিজের অপরাধের সমান উচ্চতার হয় না। এর মানে হল সে একটা জঘন্য কাজ করে ফেলে ঠিকই, কিন্তু পরে সে নিজেই সেই কাজের ভার বা মানসিক চাপ নিতে পারে না। সে নিজের কাজকেই ছোট করে দেখতে শুরু করে। আর সম্পর্ক এবং প্রেমের ক্ষেত্রেও এই একই ধরনের বিকৃতি দেখা যায়। সমাজের যে বিশাল প্রত্যাশা তা শুরু থেকেই প্রেমের স্বাভাবিক ধারণাকে বিকৃত করে দেয়। বিশেষ করে তিনি উল্লেখ করেছেন যে শারীরিক আকর্ষণ প্রেমকে খুব দ্রুত বাড়িয়ে তুললেও এর শিকড় কিন্তু দুর্বল থাকে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তিনি বলছেন নারী ও পুরুষ একে অপরকে গভীরে গিয়ে ভালোবাসে না, তারা মূলত নিজেদের তৈরি করা আদর্শকেই ভালোবাসে। মানে ওই যে আমরা মাথার ভেতরে একটা পারফেক্ট ছবি বানিয়ে রাখি, একদম। মানে আমি আপনাকে ভালোবাসছি না, আমি আপনার সম্পর্কে আমার মাথার ভেতর যে একটা নিখুঁত ছবি বা আইডিয়াল আছে আমি সেটাকেই ভালোবাসছি। আর যখন বাস্তব মানুষটি ওই ছবির সাথে মেলে না তখনই শুরু হয় সংঘাত। আর এই সংঘাত থেকে সমাজ আমাদের এক ধরনের ভণ্ডামি শিখতে বাধ্য করে। ভালো মানুষের মধ্যেও ভণ্ডামি বা হিপোক্রেসি দরকার হতে পারে, কারণ সমাজ সবসময় নিখুঁত পারফরমেন্স দেখতে চায়। আর আমরা যখন সমাজের এই ভণ্ডামি বা অন্ধকারের বিরুদ্ধে লড়াই করতে যাই তখন আমাদের সামনে সবচেয়ে বড় বিপদটি এসে হাজির হয়। আর এখানেই আসে নিটশের সেই বিখ্যাত কথা, যা সম্ভবত এই বইয়ের সবচেয়ে পরিচিত লাইন। হ্যাঁ, যে দানবের সঙ্গে যুদ্ধ করে তাকে খেয়াল রাখতে হবে সে নিজেও যেন দানব না হয়ে যায়। আর তুমি যখন দীর্ঘক্ষণ অতল গহ্বরের দিকে তাকিয়ে থাকো, গহ্বরও তোমার দিকে তাকাতে শুরু করে। এটি মানুষের মনস্তত্ত্বের এক গভীর সতর্কতা। মানে আপনি যখন কোনো অন্যায়, দুর্নীতি বা অন্ধকারের বিরুদ্ধে লড়াই করেন তখন আপনাকে বাধ্য হয়ে সেই অন্ধকারের কৌশলগুলোই ব্যবহার করতে হয়। যেমন ধরুন কোনো বিষাক্ত পরিবেশ বা টক্সিক এনভায়রনমেন্টের কথা যদি ভাবি। একদম। ধরুন আপনি এমন একটি বিষাক্ত পরিবেশে আছেন যেখানে সবাই ম্যানিপুলেট করে। আপনি নিজেকে বাঁচানোর জন্য বা তাদের হারানোর জন্য নিজেও ম্যানিপুলেশন শুরু করলেন। আর একসময় খেয়ালই করলেন না যে আপনি নিজেও ওরকম হয়ে গেছেন। ঠিক, আপনি নিজেই সেই বিষাক্ত মানুষে পরিণত হলেন যার বিরুদ্ধে আপনি লড়ছিলেন। গহ্বর এভাবেই আপনার ভেতর প্রবেশ করে। কি ভয়ঙ্কর একটা সত্যি! আমরা অন্যকে বদলাতে গিয়ে নিজেরাই বদলে যাই। আর এটা শুধু ব্যক্তি পর্যায়ে ঘটে না। নিটশে বলছেন ব্যক্তির মধ্যে পাগলামি বিরল, কিন্তু গোষ্ঠী, দল বা জাতির মধ্যে সেটাই স্বাভাবিক। হ্যাঁ, আমরা যখন দলবদ্ধ হই তখন আমাদের ব্যক্তিগত যুক্তি আর কাজ করে না। আমরা গোষ্ঠীর ওই পাগলামিকেই স্বাভাবিক মনে করি। আর এই সব চাপ নিতে না পেরে মানুষের মন অনেক সময় অন্ধকার গলিপথ খোঁজে। যেমন তিনি বলেছেন আত্মহত্যার চিন্তাও অনেক সময় মানুষকে খারাপ রাত পার করতে সাহায্য করে। এটা বেশ অদ্ভুত একটা ব্যাপার, তাই না? হ্যাঁ, এটি একটি অদ্ভুত ধরনের মানসিক সান্ত্বনা যে আমার অন্তত পালানোর একটা রাস্তা খোলা আছে। এটি চূড়ান্ত পর্যায়ের একটি ডার্ক কোপিং মেকানিজম বা টিকে থাকার অন্ধকার কৌশল। এই টিকে থাকার কৌশল নিয়ে বলতে গিয়ে তিনি শিল্পীদের কথা টেনেছেন। আমার খুব প্রিয় একটি জায়গা এটি। নিটশে বলছেন কবিরা নিজেদের অভিজ্ঞতার সাথে বেয়াদবি করে, শিল্পের জন্য সেগুলোকে নির্দয়ভাবে শোষণ করে। মানে তারা নিজেদের অনুভূতিগুলোকেই ব্যবহার করে। হ্যাঁ, আমার কাছে মনে হয় কবিরা যেন এক ধরনের আবেগিক খনিজ শ্রমিক বা ইমোশনাল মাইনার্স। ইমোশনাল মাইনার্স, দারুণ বলেছেন তো। তারা নিজেদের হৃদয়ের ক্ষত খুঁড়ে খুঁড়ে রত্ন বের করে আনে এবং সেটাকে সাজিয়ে দর্শকদের সামনে পেশ করে।
এটি এক অদ্ভুত রকমের নিষ্ঠুরতা যা তারা নিজেদের সাথেই করে। হ্যাঁ, নিটশে এখানে বোঝাতে চাইছেন যে শিল্প কখনো পুরোপুরি নিরীহ হয় না, এর পেছনেও এক ধরনের শোষণ থাকে। আমরা একেবারে শেষ পর্যায়গুলোতে চলে এসেছি। গহ্বর আর শোষণের এই জগৎ থেকে বেরিয়ে নিচ্ছে আমাদের মনে করিয়ে দেন যে শেষ পর্যন্ত আমাদের শরীর বা প্রবৃত্তিই আসল সত্যিটা বলে দেয়। মুখ দিয়ে মানুষ মিথ্যা বললেও মানুষের মুখের ভঙ্গি বা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে সত্য প্রকাশ পেয়েই যায়। আর তিনি সমাজের কিছু অদ্ভুত আচরণের দিকে আঙুল তুলেছেন। যেমন প্রশংসার মধ্যে অনেক সময় জবরদস্তি থাকে, যা মানুষকে কোনো একটা নির্দিষ্ট ভূমিকা পালন করতে বাধ্য করে। হ্যাঁ, আপনি যখন কাউকে খুব প্রশংসা করেন তখন আপনি আসলে তাকে ওই প্রশংসার ফ্রেমে বন্দি করে ফেলেন। আর ঘৃণার ব্যাপারে তিনি বলেছেন, মানুষ ততক্ষণ ঘৃণা করে না যতক্ষণ সে কাউকে নিজের চেয়ে নিচু মনে করে। ঘৃণা তখনই শুরু হয় যখন সে কাউকে নিজের সমান বা নিজের চেয়ে উঁচু ভাবতে শুরু করে। এটি মানুষের ইগোর একটি নিখুঁত বিশ্লেষণ। এরপর তিনি ইউটিলিটেরিয়ানিজম বা উপযোগিতার দর্শনকে আক্রমণ করেছেন। তিনি বলছেন তথাকথিত সবার জন্য সর্বোচ্চ ভালো বা উপযোগিতাও আসলে ব্যক্তিগত আকাঙ্ক্ষারই বাহন মাত্র। কিন্তু এই পুরো অধ্যায়ের সবচেয়ে অমোঘ সত্যটি তিনি বলেছেন ১৭৫ নম্বর সূত্রে। তিনি বলেছেন, মানুষ শেষ পর্যন্ত নিজের আকাঙ্ক্ষাকেই ভালোবাসে, আকাঙ্ক্ষিত বস্তুকে নয়। এটি একটি গভীর মনস্তাত্ত্বিক সত্য যা মানুষের পুরো কনজিউমার বা ভোগবাদী আচরণের ব্যাখ্যা দেয়। একদম, আমরা শুধু চাইতেই থাকি। আমি যদি আধুনিক যুগের সোশ্যাল মিডিয়ার অন্তহীন স্ক্রোলিংয়ের দিকে তাকাই, মনে হয় নিটসে ঠিক এই কথাটাই বুঝিয়েছেন। ওই যে ডুম স্ক্রোলিং যেটাকে বলে আর কি। হ্যাঁ, আমরা যখন ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করি, আমরা আসলে কোনো নির্দিষ্ট ভিডিও বা জিনিস খুঁজছি না। আমরা কেবল সেই পাওয়ার বা খোঁজার ইচ্ছাটাকেই উপভোগ করছি। স্ক্রোল করার যে নেশা, সেটাই আসল। আমরা বস্তুকে চাই না, আমরা আমাদের চাওয়াটাকেই ভালোবাসি। আর এই চাওয়ার পেছনে ছুটে আমরা যে কাজগুলো করি, প্রকৃতি কিন্তু তার কোনো নৈতিক বিচার করে না। নিটশে বলছেন, আমাদের কাজের পরিণতি আমাদের ঘাট ধরে টেনে আনে। মানে পরিণতি তো আর ভালো খারাপ দেখে না। একদমই না। আপনি এর মধ্যে ভালো মানুষ হয়ে গেছেন কিনা তা কাজের পরিণতি একদমই দেখে না, কারণ প্রকৃতি মানুষের এই ভালো খারাপ লেবেলগুলোকে পাত্তা দেয় না। আর মানুষের সম্পর্কের ক্ষেত্রে ওই পরিণতি খুব নির্মম। কেউ যখন মিথ্যা বলে, তখন সবচেয়ে বেশি কষ্ট এটা ভেবে হয় না যে তুমি মিথ্যা বলেছ। তাহলে কোনটা ভেবে বেশি কষ্ট হয়? সবচেয়ে গভীর ক্ষতটা তৈরি হয় এই ভেবে যে আমি আর তোমাকে বিশ্বাস করতে পারি না। মানুষের সম্পর্ক মূলত আস্থার উপর দাঁড়িয়ে থাকে, নিছক সত্যের উপর নয়। আস্থা ভেঙে গেলে সত্য মিথ্যা দিয়ে আর সম্পর্ক জোড়া লাগানো যায় না। নিটশে এই পুরো অধ্যায় জুড়ে আমাদের বাধ্য করেছেন নিজেদের একেবারে ভেতর থেকে প্রশ্ন করতে। আমাদের প্রতিটি মুখোশ, প্রতিটি বিশ্বাস এবং প্রতিটি তথাকথিত ভালো কাজের পেছনের আসল উদ্দেশ্য কি তা তিনি নির্দয়ভাবে উন্মোচন করেছেন। এটি অস্বস্তিকর, কিন্তু সত্যকে দেখার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমরা নিটশের বিয়ন্ড গুডেনিভিলের ৪র্থ অধ্যায়ের শুরু থেকে শেষ পর্যন্ত এই অভাবনীয় যাত্রায় দেখলাম কিভাবে আমাদের অহংকার স্মৃতিকে ধোঁকা দেয়। কিভাবে নৈতিকতা শুধু ঘটনার সুবিধাবাদী ব্যাখ্যা হয়ে ওঠে। আমরা দেখলাম কিভাবে দানবের বিরুদ্ধে লড়তে গিয়ে আমরা নিজেরাই দানবে পরিণত হই, এবং শেষ পর্যন্ত আমরা বস্তুকে নয় বরং আমাদের আকাঙ্ক্ষাকেই ভালোবাসি। অসাধারণ কিছু উপলব্ধি। তো আজকে বিদায় নেওয়ার আগে আমাদের এই ডিপ ডাইভে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, তাদের উদ্দেশ্যে একটি নতুন এবং চিন্তায় ফেলে দেওয়ার মতো বিষয় রেখে যেতে চাই। অবশ্যই। যদি আমাদের স্মৃতি আমাদের ইগো বাঁচাতে মিথ্যা বলে, আমাদের নৈতিকতা যদি শুধুই সুবিধাবাদী ব্যাখ্যা হয়, এবং আমরা যদি শুধু আমাদের আকাঙ্ক্ষাকেই ভালোবেসে থাকি, তবে যে আমি এই মুহূর্তে এই কথাগুলো শুনছে এবং ভাবছে যে সে একজন স্বাধীন ও যুক্তিবাদী মানুষ, সেই আমি আসলে কে? সাংঘাতিক একটা প্রশ্ন। হয়তো আমাদের সবচেয়ে বড় মিথ্যার নামই হলো আমাদের এই স্বকীয়তা বা ইন্ডিভিজুয়ালিটি। পর্বের শুরুতে যে বলেছিলাম, মানুষের মনস্তত্ত্বের এক্স-রে মেশিনটা বিকল, হয়তো দেখার মতো কোনো নির্দিষ্ট হার ভেতরে নেই, পুরোটাই শুধু এক ঘোলাটে জলের বিভ্রম। অত্যন্ত শক্তিশালী এবং অস্বস্তিকর একটি প্রশ্ন, যা নিয়ে আসলেই ভাবার অবকাশ রয়ে যায়। আজকের এই মনস্তাত্ত্বিক যাত্রায় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী আলোচনায় নতুন কোনো ভাবনার জগৎ নিয়ে। ভালো থাকবেন এবং নিজের ভেতরের গহ্বরের দিকে খেয়াল রাখবেন।